আমি আসবো আবার পরবর্তী সময় আপনার কাছে, তবে তার পাশাপাশি আমি যাই মিস্টার গৌতম তালুকদারের কাছে, বিধান শিশু উদ্যানের সেক্রেটারি। অনেকটা ঐতিহাসিক যোগ রয়েছে তার এই ইনস্টিটিউটের সঙ্গে। তবে স্যার, আমি একটা বিষয় এখানে যখন আলোচনার পর্বটা চলছে, আমি সবার আগে আপনার থেকে এই বিষয়টা একটু সকলের সামনে চাই যে আপনি এটা বলুন, এই বিষয়টা স্পষ্ট করুন। সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছেন, পাশ করছেন, আর্টস, সায়েন্স, কমার্স, এর জন্য ভালো ব্রেন, খারাপ ব্রেন, মাঝারি ব্রেন, এরকম ব্রেনের দরকার হয় না। আপনার যেটা ইচ্ছা আপনি সেই পথে যেতে পারেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছতে পারেন। এটাই কি বাস্তব, না এটা মিথ? এটা আগে সবার আগে প্লিজ আপনি একটু স্টুডেন্টদের এবং তাদের পরিবারকে, সমাজকে একটু জানান। আমি প্রথমে আর বাংলাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে ধরনের ছাত্রছাত্রীদের আজকে এখানে নিয়ে এসেছিলেন এবং সম্বর্ধিত করলেন, অবশ্যই বলার সময় আপনি বলেছেন যে তারা কীরকম পরিবেশের মধ্যে লেখাপড়াটা চালিয়ে যাচ্ছে, এবং এইখানে যে রিপাবলিক বাংলা পৌঁছেছে এর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ আমি এই ধরনের একটা স্কুলেই শিক্ষকতা করি, গত প্রায় 92 সাল থেকে এটা আমি করে আসছি। সেখানে অনেক কিছু সমস্যা আছে, অর্থাৎ সবচেয়ে বড় কথা স্যার যেটা বলছিলেন যে একটা স্তর থেকে তাকে সচেতন করা যে কোন দিকে তার ইচ্ছেটা আছে, আমি বারবার এই কথাটা জোর দিতে চাইছি, এবং সেইখানে তাকে একটা গাইডলাইন দেওয়া। এই সুযোগটা এই ধরনের স্কুলে কতটা আছে, সত্যি কথা বলতে গেলে সেইভাবে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এখন আমরা সেখানে পৌঁছতে পারিনি যে তাদেরকে আমরা কাউন্সিলিং করে তাকে আমরা বলে দিতে পারি। ফলে যেটা হয়, যেমন ধরুন গার্জিয়ানদের মধ্যে সাধারণ মধ্যবিত্ত বা এমনকি নিম্ন মধ্যবিত্ত ছাত্রছাত্রীর মানে বাবা মারা ভাবেন ছাত্রের কি ইচ্ছে অনিচ্ছে তার উপর নির্ভর না করে আমার ছেলে বা মেয়েকে আমি ডাক্তার করাবই, এবং এই ডাক্তারি করাতে গেলে একটা যদি নিট ইউজিতে সে পেয়ে যায়, সরকারি জায়গায় পেলেও ভালো কথা, কোনো অসুবিধা নেই। যদি কোনো কারণে না পায়, কারণ আপনারা জানেন, এটা তো আমরা সবাই জানি, 24-এ এই পরীক্ষা প্রায় 23-24 লক্ষ ছাত্রছাত্রী অ্যাপিয়ার করেছিল, 13 লক্ষের মতো তারা কোয়ালিফাই করেছে, এবং মোট পরীক্ষা 720 নম্বর, এবং প্রায় আমাদের দেশে প্রথমে তো 67 জন পেয়েছিল, 720-তে 720 পেয়েছিল, পরে সেটাকে রিভিউ করে দেখা গেছে 17 জন, এবং 715 পেয়েছে, এমন একটা স্তরে ব্যাপারটা। অর্থাৎ সবাই গার্জিয়ানরা আমরা ভাবছি ডাক্তারি করতে হবে। এই ভাবনাটার কারণ হচ্ছে সঠিক দিশা দেখানোর যে পদ্ধতি সেটা আমাদের নেই বলে। ফলে কি হচ্ছে, আমার জানা কয়েকজন গার্জিয়ান আছেন, তার বাচ্চা যখন 5-6-এ পড়ে তখন থেকেই সে ভেবে রেখেছে তার ছেলে মেয়েকে, যেমন আমার কলিগই আছে, এবং তার ছেলে এবং মেয়ে দুজনকেই তারা যে কোনো কারণেই হোক ওই র্যাঙ্কটা সেভাবে করতে পারেনি, তাদের প্রাইভেটে পড়াতে হয়েছে। এক একজনকে 80 লক্ষ টাকা করে পড়িয়েছে, এবং এটা তো সম্ভব নয় সকলের পক্ষে। ভাবতে পারেন 80 লক্ষ টাকা করে পড়িয়েছে, তারা দুজনই চাকরি করেন। তারপরে আমার কলিগটা অনেক আমার থেকেও ছোট, অনেক ছোট, এত অসুস্থ হয়ে গেল এখন সে বিছানা থেকে উঠতে পারে না। এটা একটা দুর্ভাগ্য, এমন নয় যে সে এইখান থেকেই হয়েছে তা নয়, কিন্তু এই যে মানসিক চাপ, অর্থাৎ প্রায় 2 কোটি টাকা তার দুজন সন্তানের জন্য সে জোগাড় করার চেষ্টা করেছেন বা জোগাড় করেছেন, এবং তারপরে কি হবে। এবং স্বাভাবিক কারণে যারা ডাক্তারি পড়াবেন ভেবে রেখেছেন, আমাদের মধ্যবিত্ত বা সাধারণ ঘরের ছেলে মেয়েদের, তাদের একটা ধারণা একটু রাখা উচিত। আমি হয়তো একটু বেশি সময় নিচ্ছি। এমবিবিএস করলেই কিন্তু এখন হবে না, এখন স্পেশালিটির যুগ, সুপার স্পেশালিটির যুগ। অর্থাৎ এমবিবিএস 4.5 বছর, 1 বছর ইন্টার্নশিপ, তারপর আমি ধরে নিচ্ছি 18 বছর বয়সে সে পরপরই পেয়ে গেছে, তার কোনো তাকে দ্বিতীয় কোনো চান্স তাকে নিতে হয়নি। তারপর তাকে স্পেশালিটির জন্য 3 বছর এবং সুপার স্পেশালিটির জন্য আরও 3 বছর, অর্থাৎ মোটামুটি তাকে 12 থেকে 13 বছর পড়াশোনা করতে হবে 18 বছরের পর। অর্থাৎ সে যখন রোজগার করা শুরু করবে, এবং ডাক্তার যারা হবেন তারা তো শুধু রোজগার করাটা তাদের একমাত্র উদ্দেশ্য নয়, অন্যান্য অনেকগুলো তার মধ্যে নীতি ইত্যাদি ব্যাপারগুলো থাকে। তাহলে 30-31 বছর বয়সে সে একটা জায়গায় পৌঁছতে পারবে। এখন যে অবস্থা, এখন তো শুধু এমবিবিএস হলেই হলো না, আমরা দেখি সে কোত্থেকে পাস করেছে, তার সুপার স্পেশালিটি অর্থাৎ তার কী কোয়ালিফিকেশান আছে ইত্যাদি। এবং এমন নয় যে এমবিবিএস পড়লে সে চাকরি করতে পারে না বা প্র্যাকটিস করতে পারে না, কিন্তু সেখানে একটা বড় কম্পিটিশন। সরকারি লেভেলে যেমন ধরুন ব্লক মেডিকেল অফিসার হতে পারেন, চিফ মেডিকেল অফিসার হতে পারেন এমবিবিএসের পর, কিন্তু সেখানেও স্যালারি 50, 60, 70 হাজারের মধ্যে। এই রকম যে একটা পরিস্থিতির মধ্যে যারা ডাক্তার অনেকেই আছেন হবেন,
যেমন তাদের টাকা আছে তারা পড়বেন, হয়তো দেখা গেল তাদের ক্ষেত্রে তার একটা মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার তার অলরেডি এক্সিস্ট করছে, তাকে সেটা রক্ষা করার জন্য তার ছেলে বা মেয়েকে ডাক্তার বানাতেই হবে। তারা 80 লক্ষ বা 1 কোটি বা 1.5 কোটি 2 কোটি টাকা তারা খরচা সেখানে করবেন। আমি মধ্যবিত্ত মানে মা বাবাদের কথা বলছি, যারা ভাবছেন যে ডাক্তারি ছাড়া কোনো রাস্তা নেই, তাকে ডাক্তার বানাতেই হবে আমার সবটুকু দিয়ে, দরকার পড়লে আমার মানে সে তার রক্ত জল করা। এবং এই সিদ্ধান্তটা ঠিক হতে পারে না, এটা কখনোই ঠিক হতে পারে না। এটার একটা কারণ হচ্ছে আমাদের তাদের গাইড করার একটা অভাব আছে। যেমন আমি যখন ফিজিক্স অনার্স নিয়ে যদি কেউ পড়েন, আমি সংক্ষেপ করার চেষ্টা করছি, যদি এখন তো দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে সাধারণ লাইনে ভর্তিই হচ্ছে না ছেলেমেয়েরা, তার কারণ হচ্ছে তাদের কাছে তার একটা কারণ আছে, দিশা পাচ্ছে না। হ্যাঁ একদমই তাই, মানে আমি কোথায় গিয়ে পৌঁছাবো, আমি কি করব, আমি রোজগারটা কি করে করব। এবং ফিজিক্স অনার্স নিয়েও কিন্তু সে কিন্তু মেডিকেল লাইনে আসতে পারে। যেমন ধরুন ফিজিক্স বা ফিজিক্সে যদি সে এমএসসি বা বিএসসি করার পর সে যে আমাদের যে ক্যান্সারের যে ট্রিটমেন্টটা হয় সেখানেও সে মানে তার যে মেশিনপত্র যন্ত্রপাতিগুলো লাগে তার জন্য প্রচুর কোর্স আছে, যেটা ফিজিক্স থেকে যাওয়া যায়, অন্য সাবজেক্ট থেকেও যাওয়া যায়। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা কোনোভাবে তুলে ধরতে পারি গার্জিয়ানদের কাছে, মানে অবগত করাতে পারি যে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি না কেন সেই রাস্তার আগামী সম্ভাবনা কি কি রয়েছে, এই দায়িত্বটা আসলে আমাদেরকেই বা যারা এডুকেশনের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেই এই দায়িত্বটা তুলে নিতে হবে। যারা সঠিক পথটা মেডিকেল লাইনে আসতে চাইছেন, এমন নয় যে তাদের 80 লক্ষ 90 লক্ষ টাকা খরচ করে এমবিবিএস নিয়ে সে ফিজিক্স অনার্স নিয়ে পড়তে পারে, কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে পারে, করেও কিন্তু সে অপারেশন থিয়েটারে তার জায়গা হতে পারে। সেই যে মেশিনপত্র তার জন্য, এবং তাদের বলা হয় মেডিকেল ফিজিসিস্ট। এবং আমি একটা ছোট্ট কথা বলি, আমি ওই এমসে দেখেছিলাম, আমার যখন মিসেসের ট্রিটমেন্ট হয়েছিল, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ পাটনা এমসে বিশাল বিল্ডিং, তো ঘুরতে গিয়ে একটা জায়গায় দেখি ফিজিক্স ল্যাব। আমি খুব আশ্চর্য হলাম, ফিজিক্স ল্যাব কেন? তখন আমি কোনো রকমভাবে হেজিট করে দাঁড়িয়ে আছি, তার যিনি ছিলেন উনি বলেন যে আপনি আসতে পারেন। আমি তখন দেখলাম কম্পিউটারে তিনি করছেন এই হেড অ্যান্ড নেক, হ্যাঁ উনি ওখানে ক্যান্সার, ওটা মানে রেডিয়েশন ডিপার্টমেন্ট, তো হেড অ্যান্ড নেকের যে কন্ট্যুরটা তৈরি হয়, অর্থাৎ যারা ডাক্তাররা যারা প্ল্যান করবেন যে কিভাবে তারা কন্ট্যুরটা করে সেই অনুযায়ী রে দেবেন, উনি সেটাকে সেট করার চেষ্টা করছেন। এবং দেখছি সেখানে আমার চেনা কতগুলো কার্ভ এলো, কন্ট্যুর। কারণ হচ্ছে আমি যেহেতু ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, ওই জন্য বিভিন্ন ধরনের স্পাইরাল কার্ভ ইত্যাদি ইত্যাদি আমি অবাক হলাম। আমি বললাম যে এটা তো ম্যাথামেটিক্সের ব্যাপার, আপনার মেডিকেল এটা কি করে এসছে? বলে আমরা তো এগুলো জানি। অর্থাৎ আমি যখন সে যখন প্ল্যানিং করছে হেড অ্যান্ড নেকে, সে যখন রেটা অ্যাপ্লাই করবে, সেখানে তার ওই যে ফিজিক্স পড়তে গিয়ে যে ম্যাথামেটিক্যাল স্কিলটা সে পেয়েছিল, ডেভেলপ করেছিল, অর্থাৎ সেটা আজকের দিনে দাঁড়িয়ে কাজে লাগছে। ডিসিপ্লিনারি যে টেকনিকটা, যেটা আমরা এখন বলি সবসময় স্টেম, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স এন্ড টেকনোলজি, অর্থাৎ এগুলোর মধ্যে লিঙ্ক যখন সে তৈরি হয়, তখন আলাদা করে এই সবগুলোর মধ্যে থেকে যে নলেজটা, সে স্কিলটা ডেভেলপ করে, সেটা সে যে কোনো জায়গায় কাজে লাগাতে পারে। আমি তখন এই দেখলাম এই যে বিষয়টা, আমার ক্ষেত্রটাকে বুঝতে হবে, আর বর্তমান যুগে দাঁড়িয়ে তো অনেক অনেক ধরনের চাকরির রাস্তা খুলে গেছে। কাজে আমি যেটা নিয়ে পড়াশোনা করছি, আমাকে খালি জানতে হবে যে এটার আলটিমেট জায়গাটা কি। এবং সত্যি কথা বলতে আমার মনে হয় এটা একজন স্টুডেন্টের পক্ষে জানাটা যতটা না সহজ, তাদের পরিবারের পক্ষে জানাটা যতটা না সহজ, তারা যেখানে গিয়ে পৌঁছচ্ছে, যে ইনস্টিটিউটের কাছে যাচ্ছে, যে